লিলি এবার চোখ রাঙিয়ে তাকালো। মর্জিনা তার কথা আর চোখ রাঙানি দেখেই বুঝে গেল এই মেয়ে সহজ নয়। যেই মেয়ে বাড়ি থেকে পালাতে পারে সেই মেয়ে কখনোই সহজ হতে পারে না। ভালোই বিষ দাঁতওয়ালা মেয়ে শহর থেকে ধরে এনেছে নওশাদ। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, নাজির আর মাছ ধরতে গেল না। জোরাজুরি করায় মির্জনকে পাঠিয়ে দিল, সাথে ঠেলে দিল পারভেজকেও। সেদিন মাস্টার বাড়িতেও ধরা পড়ার সেই ঘটনার পর থেকে বাপ চাচার মুখোমুখি ছেলেটা হচ্ছেই না। হাসপাতাল থেকে ফিরে লুকিয়ে লুকিয়ে বাঁচছে। বাবার সামনে পড়লে বাবা তাকে চালা কাঠ দিয়ে যে পেঁচাবে তা সে জানে। তাই আজকে নাজির বলতে সে চলে গেল। রাতটা তো কাটিয়ে দেওয়ার মতন সুযোগ পেয়েছে। নাজির হাটে গিয়েছিল, টর্চ জ্বালিয়ে হেঁটে আসার পথে সঙ্গী হলো প্রতিবেশী দাদার কুকুর বুস। নাজির জিজ্ঞেস করলো, এই রাতের বেলা তুই আবার কই থেকে ফিরতাছস? বুস লেজ নাড়তে নাড়তে ঘেউ ঘেউ করে উঠলো। নাজির বিরক্তি প্রকাশ করে বলল, তোর কথা আমি বুঝি না, খেলে খাবি? শুধু লেজ নাড়ালো বোস। বাজার থেকে ফেরার পথে কিছু বাজার করেছে নাচে, যেমন শশা, লতি, চাকা সাবান আর 3 কেজি গরুর গোশত। বড় চাচির ঘরে খেলেও নিজেদের বাজারটা সেই করে। বহু বছর আগেই চাচারা তাদের আলাদা করে দিয়েছেন, শুধু নিজেদের ভাগের নারী নেই বলে ফরিদা চাচি দয়া করে এখনও রান্না করে খাওয়াচ্ছেন। পলিথিন থেকে একটা শশা বের করে বুসের মুখের সামনে ধরতেই বড় একটা কামড় দিয়ে তৃপ্তি সহকারে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো বোস। ছোট থেকে গৃহস্থ বাড়ির থাকার সুবাদে মানুষের মতোই সে সব কিছুকে অভ্যস্ত। আরেকটু সামনে এগোতে চায়ের দোকান থেকে ডাক পড়লো তার। নাজিদ থেমে দাঁড়ালো, তাকে থামতে দেখে বুসও থামলো। দোকান থেকে বেরিয়ে এলো এলাকার মতিন মিয়া। পরনে ছাপা লুঙ্গি, সাদা পাঞ্জাবিতে পানের দাগ, বুক অবধি কাঁচা পাকা দাড়ি, বুড়ো আঙুল থেকে চুনটুকু জিভে লাগিয়ে নাজিরের পাশাপাশি হাঁটতে লাগলেন। জিজ্ঞেস করলেন, বাজারে গেছিলি? হ্যাঁ। কিরাই কত কইরা নিছে? 5 টাকা কেজি। এইবার কেতে কিরাই চাষ করস নাই? না, গত বছর লস খাইছে, তো এবছর আর করি নাই। এখন দেখি ভালোই দাম উঠছে বাজারে। গরুর গোস্ত কত কইরা কেজি? মনে হয় 80। নাজির তেমন আগ্রহ দেখালো না, কঞ্চে বিরক্তি নিয়ে বলল, গলা ঝাইরা কাশেন, কি কইবেন কন? নওশাদ আইসে দেখলাম, আমিও দেখছি। লগে একটা মাইয়াও দেখছি। ভালো করছেন। কেডা ওই মাইয়া? আত্মীয়। মিথ্যে বলল নাজির। গ্রামের বেশিরভাগ বয়স্ক লোকেরই সুবিধার নয়, মতিন তো আরও আগে নয়। যৌবনে এর চরিত্র বিশেষ ভালো ছিল না, নেশা পানি করত, পুলিশেও নাকি একবার ধরেছিল। রাজাকার বংশের ছেলে, বয়স বাড়তেই টুপি পাঞ্জাবি পরে ভালো সাজার ভং ধরেছে। কেমন আত্মীয় রে নাজির? আপনার জানেন না কাম কি? না এমনি, জোয়ান একটা ফোলাই গ্রামে জোয়ান একটা মাইয়া লইয়া ঢুকছে, তাই জিগাইলাম। আপনার থাইকা বিশ্বক্ষণ মুরব্বী শাহ বংশে আছে। আপনার ভাবতে হইব না, আপনার পোলাটা নাকি কদিন আগে হিন্দুপাড়া থেকে ধরে বেড়েছিল। থতমত খেয়ে গেলেন লোকটা। আমতা আমতা করে বললেন, মিশা কথা এইসব। রাত হয়েছে, বাড়ি যাই, কাল কথা হইব। লোকটাকে আর কথা বলার সুযোগ না দিয়ে বুসকে নিয়ে হাঁটা অন্ধকারে পথে হারিয়ে গেল নাজির। মতিন ভোতা মুখে তাকিয়ে সেদিকে, বিড়বিড় করে কিছু হয়তো বললেনও, তারপরও পুনরায় ফিরে গেলেন চায়ের দোকানের ভেতরে। ছোট ছোট ছেলে যে বউ নিয়ে বাড়ি ফিরেছে সেই কথা কান পর্যন্ত পৌঁছালো না সুবহান আলী শাহর। অকেজো হওয়ার পর থেকে সংসারের সমাজে তার গুরুত্ব কমতে কমতে শূন্যের কোঠায় নেমে গিয়েছে। এখন আর তার উপস্থিতি কাউকে ভাবায় না, বরং মৃত্যুর দিন গুনে ভাইয়েরা। নওশাদও একবার ওর জন্য বাবার ঘরে উকি দেয়নি, বাবার জন্য বরাবরই মায়া তার কম। আমিরুল শাহ, মমিনুল শাহ বাড়ি ফিরে সমস্ত ঘটনা শুনে নারাজ হয়েছেন ভীষণ। উঠোনে চেয়ার পেতে ছোটোখাটো একটা পারিবারিক বৈঠক বসিয়েছেন। সেই বৈঠকে উপস্থিত হয়েছেন নওশাদ, তার সদ্য বিয়ে করা আনা বধূও। নাজির সদাই পাতি হাতে মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই গোল বৈঠক দৃষ্টিগোচর হলো। শুনতে পেল আমির শাহর রুষ্ট কণ্ঠ, তোর থেকে এমন কিছু আশা করি নাই নওশাদ। কাউরে কিছু না জানিয়া বিয়া করে বউ সমেত আইসা পড়ছস। এইটা শহর না, গ্রাম। আমাগো মান সম্মানের কথা ভাবিলি না? ইতিমধ্যে সমস্ত ঘটনা আবারও চাচাদের কাছে খুলে বলছে নওশাদ, তবুও তারা বিরুদ্ধাচরণ করছে। করাটা অবশ্য অস্বাভাবিক নয়। মুমিনুল শাহ দাঁড়িয়ে থাকা নাজিরকে দেখতে পেলেন, বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ওই তো নাজির, এদিকে আয়, দেখ তোর ভাইয়ের কাম।
সদাইয়ের থলেটা বিথির হাতে ধরিয়ে দিয়ে এগিয়ে এসে চাচার মুখোমুখি চেয়ারে বসলো নাজের। তার মুখভঙ্গি পূর্বের মতোই শান্ত, অথচ বড় ভাই হিসেবে উচিত ছিল রেগে মেগে 2-4টা থাপ্পড় বসানো নওশাদের গালে, কিন্তু তা সে করল না। বরং সর্বপ্রথম বিথির উদ্দেশ্যে বলল, গোশ আছে এই ব্যাগে, এমনি রাইন্দা ফেলান ভাবি, বাড়ির নতুন মেহমান এসে বললা কথা। বিথি ঘর থেকে কুপি নিয়ে চলে গেল রান্নাঘরে। আমিরুল শাহ মাথা নাড়িয়ে মলিন মুখে বললেন, বহু আগে আমি কইছিলাম পোলায় ম্যাট্রিক পাস করছে, এবার ওরও তোর লগে খেতে লাগাইয়া যা নজির। বাপের এই হাল, তুই একলা ছুটো মানুষ কেমনে এর লেখাপড়া করাবি? শহরে পড়তে কম টাকা লাগে, কিন্তু তুই তা শুনলি না। ভাই কইয়া অর্ধেক জমিন শেষ করলি। দেখ এখন তোর ভাইয়ের কাম, সকাল হলে রাস্তায় বাইরে হইতে পারবি। তোর মায়ের কাহিনী কিন্তু গ্রামের মুরব্বীরা এখনো ভুলে নাই। নাজির চুপ রইল বেশ কিছুক্ষণ, আর চোখে তাকালো মাথা নত করে দাঁড়িয়ে থাকা নওশাদের পানে। এরপর জিজ্ঞেস করল, কি রে, দাঁড়া থাকলে হইব? চাচাকে প্রশ্নের উত্তর দে। শহরে কি পাঠাইছিলাম অন্যের বাড়ির মাইয়ে ভাগাই আনতে? ভাই, নওশাদের করুণ স্বর। নাজিরের শান্ত মুখখানায় আচমকা রাগ এসে ভর করল। বৃষ্টি আসার আগ মুহূর্তে যেমন প্রকৃতি এক ভয়ঙ্কর রূপ দেখা যায়, ঠিক তেমনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। গর্জে এগিয়ে যেতে যেতে বলল, এই নষ্টগ্রাম থেকে তাড়ানো লাইকে লেখাপড়ার শিক্ষা, মানুষের মতন মানুষ হইতে, বড় অফিসার হইতে শহরে পাঠাইছিলাম, আর তুই ভালোবাসাবাসি করতে গেছস? লিলি দ্রুত স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়ালো, চোখে মুখে অসহ্য রকমের তেজ, তাতে দত পিষে ক্ষুদ্রস্বরে বলল, একদম আমার স্বামীর দিকে তেড়ে আসবেন না, ফলাফল খুব খারাপ হবে। নারী হওয়ায় নাজির থেমে গেল, পিছিয়ে গেল 2 কদম। আশ্চর্য হলো ভীষণ, রাগ এখন তার তুঙ্গে। সেও ক্ষুদ্রস্বরেই বলল, স্বামী? দুদিন মাইয়া স্বামী মারিতে আইসো? কত রেহা পয়সা তোমার স্বামীর পিছনে খরচ করছে ধারণা আছে? সে টেহা পয়সা কই থেকে গাইছে আছে কোনো ধারণা? জানো তোমার স্বামীর বংশ, বাপ মা আর অতীতের খবর? দুর্দিনে পাশে না থাকা মাইছেও সুখের দিন আসে গলা বড় কইরা শিক্ষা দিতে। শেষ কথাটা যে চাচাদের উদ্দেশ্যে খোঁচা মেরে নাজির বলেছে তা আর বুঝতে বাকি রইল না উপস্থিত কারণ। নওশাদ শক্ত হাতে লিলির বাহু চেপে সামনে থেকে সরিয়ে দিয়ে শাসালো, বলেছি না পারিবারিক ব্যাপারে আসবে না। আমার বড় ভাই হয়, চাইলে আমার গায়ে হাত তুলে বেড়েও ফেলতে পারে, সেখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই। লিলি আশ্চর্য হলো, বিস্ময় ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাগে ফুঁসল। এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ অনুশোচনা হলো নওশাদের। কেন যে এমন একটি কাজ করার আগে ভাইকে একবারও জানালো না? সে ফেঁসে গিয়েছিল। শেষ মুহূর্তে লিলির চোখের পানিতে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। কি করে তখন বাধা দিত? মিনমিনের স্বরে বলল, এছাড়া আমার কোনো উপায় ছিল না ভাই। চিঠি লিখতে বসলেও তোমার হাতে পৌঁছতে বহুদিন, তাই। নাজির আবারও গিয়ে চেয়ারে বসলো, রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালালো। রাগলে ছেলেটার মাথা ঠিক থাকে না, সে সম্পর্কে চাচারা অবগত। এই জন্যই ভাতিজার রাগকে ভয় পান তারা। তাই আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে এলেন। জিজ্ঞেস করলেন, এইবার কি করবি নাজির? আমরা এই বিয়া মানি না। আমিও মানি না। মায়ের বাপ বেঁচে থাকতে তার অনুমতি ছাড়া বিয়া কেমনে হয়? এখন উপায়? আপনারাই কন, বাড়ির কর্তা বললা কথা। গম্ভীর মুখে মাথা নাড়লেন আমিরুল শাহ। কিছুক্ষণ ভেবে বললেন, হুনো মাইয়া, তোমার বাপের খবর দাও, না পারলে ঠিকানা লেখা দাও, আমরা লোক দিয়া খবর পাঠাই। আমাগো বংশ খানদানি বংশ, 10 গ্রাম বুক উচাইয়া চলি, এক নামে সবাই চেনে। তাই পলাইয়া বিয়া করা মানি না। আশা করি নওশাদ আমাগো সিদ্ধান্ত মাইনা নিব। যদি না বংশ থাইকা হ্যায় বাড়ি হইয়া যাইতে না চায়। নওশাদ এক পলক বড় ভাইয়ের রাগী মুখখানা দেখে সায় জানালো, আপত্তি নেই, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমি রাজি। লিলিকে তার মতামত জানানোর সুযোগ দেওয়া হলো না। বৈঠকের সমাপ্তিও সেখানেই ঘটল। তারপর ওই রাতে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। লিলিকে থাকতে দেওয়া হলো আমিরুল শাহর দালানের খালি পড়ে থাকা একটি ঘরে। ফরিদাও তার সাথেই রাতে ওই ঘরটা থাকার সিদ্ধান্ত নিলেন। আর নওশাদ শুয়ে পড়ল নিজের ঘরে। বড়রা বিয়েই যেখানে মানেই না, সেখানে বউ নিয়ে এক ঘরে থাকতে চাওয়া লজ্জার বিষয় বই কি আর কিছুই না। ভোরের আলো যতটা না নিঃশব্দে ধরণীকে গ্রাস করলো, তার চেয়েও দ্রুত শহর থেকে নওশাদ বিয়ে করে বউ এনেছে খবরটা ছড়িয়ে পড়লো গোটা গ্রামে। চায়ের দোকানে এখন তা নিয়ে কানাঘোষা, মন্তব্য আর মৃদু কৌতুকের ঝড় উঠেছে। শাহবাড়ির উঠোনে ভরে উঠেছে কৌতূহলী নারীদের ভিড়ে।
এক ঝলক নতুন বউ দেখার আশায়। কেউ কেউ বা হা হুতাশ করে বলছে, বড় ভাইটা এককাল গাধার মতন খাটলো, আর ছোট ভাই কিনা তার আগে বিয়া কইরা বউ আনলো বাড়িতে। নাজির এক খার পিছনে এত টেহা ঢাললো। লিলি যে ঘরে রয়েছে ফরিদা কাউকে সেখানে যেতে দিচ্ছে না। এই বিষয়ে নাজিরের করা নিষেধাজ্ঞা। গত রাতে সে টের পেয়েছিল সকাল হলে অপ্রত্যাশিত কিছু যে ঘটতে চলেছে। সেই ফাঁকে নওশাদ এসে বসেছে লিলির পাশে। বেশ কিছুক্ষণ নীরবতার পর নম্র কণ্ঠে বলল, কারো কথায় কান দিও না। গ্রামের মানুষ এমনই, নিজের সংসার রেখে পরের সংসারে নাক গলাতে পছন্দ করে। আর হ্যাঁ, বড় চাচা সকালে নাজমুলের সঙ্গে বাড়ির চাকর আব্বাসকে তোমার বাবার কাছে পাঠিয়েছেন। যতই রাগারাগি করুক, ওরা ঠিক সামলে নেবে। বাবার কাছে যে সংবাদ গিয়েছে এ বিষয়ে লিলির কোনো ভাবাবেগ হলো না। বাবাকে ভয় পেলেও এখন সে নিশ্চিন্ত। সে জানে এখানে এসে বাবা তার এবং নওশাদের কিছুই করতে পারবে না। তার ভাবনা অন্য কোথাও। সেই ভাবনা থেকে বিরক্তি নিয়ে বলল, কারো কথায় কিছু মনে করবো না মানে? তোমার বড় ভাই নিজে ভালো সাজার জন্য সবার সামনে তোমায় কতটা নিচু করে রেখেছে ভাবতে পারছো? সবাই শুধু আফসোস করছে তার জন্য, আর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তোমাকে। বিয়েই তো করেছো, কি হয়েছে তাতে? আর সেই বা কি এমন শুদ্ধ করে ফেলেছে? বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের খরচ চালানো কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? নাম কামানোর ধান্দা শুধু। নওশাদ কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইল তার আহ্লাদি অবুঝ লিলির পানে। হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে উঠল সে। বাহুতে শক্ত করে চেপে ধরে বলল, বলেছি না, যা জানো না তা নিয়ে কথা বলবে না। এটা তোমাদের শহর না, এটা গ্রাম। তোমার নিজের বাপই তো মাধ্যমিক শেষ করতে না করতেই তোমার বিয়ে দিয়ে দিচ্ছিল। কেন দিচ্ছিল? খরচ চালাতে পারছিল না বলে, নাকি ছেলের অর্থ সম্পদ দেখে? সেখানে আমার ভাই নিজের লেখাপড়া শখ আহ্লাদ সব মাঝপথে ছেড়ে দিয়ে দিনরাত খেতে খামারে কাজ করে আজ আমায় এত দূর এনে দাঁড় করিয়েছে। আমার আব্বা ওই মাটির ঘরে গত 21 বছর ধরে অকেজো পড়ে আছে। শত্রুরা তার এই অবস্থা করেছে। মা ছোটবেলায় আমাদের ছেলে চলে গেছে। আমার বয়স তখন সবে 2 আর আমার ভাইয়ের 5। সেই ভাই 12 বছর বয়স থেকে কাজ করছে। দুদিনের বিয়ে এসে ভাইদের মধ্যে হিংসা ঢোকাতে চাইছো? আরেকবার এমন কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেবো তোমার। আজকের এই অবস্থা তোমার জন্য। তুমি ভাসিয়েছো আমায়। লিলির চোখে অশ্রু জমেছে। ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল সে। নাক চেনে বলল, এত বড় একটা কথা তুমি আমায় বলতে পারলে? আমি তোমায় ফাঁসিয়েছি, বাবা আসুক চলে যাব আমি। লিলি মেয়েটা আশ্চর্যজনক সুন্দরী, ধবধবে ফর্সা, না হলেও শরীরে গড়ন লাস্যময়ী। কথা বলার ঢং দেখে যে কেউ গলে যেতে পারত। নশো গলে গেল। বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিল। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। বড় ভাই তার উপর নারাজ। পরিবার থেকে শুরু করে গ্রামবাসী পর্যন্ত তাকে স্বার্থপর উপাধি দিচ্ছে। তার চেয়ে বড় বিষয়, এখনও সে বেকার, লেখাপড়া শেষ হয়নি, চলতে হচ্ছে ভাইয়ের উপর নির্ভরশীল হয়ে। এখন কি করবে নওশাদ? বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের মাধ্যমে লিলিকে পড়াশোনার সুযোগ পেয়েছিল নওশাদ। মেয়েটা চঞ্চল চপলা কিশোরী। মাস 3 মধ্যেই নওশাদকে মন দিয়ে বসল। নওশাদের বংশীয় পুরুষদের চেহারাখানি ইরানি জৌলুস বিদ্যমান। চাচার থেকে শুনেছিল তার কোনো এক পূর্বপুরুষদের বাস ছিল সিলেটে। তাদের মধ্যে কেউ একজন বাণিজ্য করতে ইরান গিয়ে বিয়ে করে এনেছিলেন অত্যন্ত রূপবতী ইরানি এক নারীকে, যা দ্বারা মোতাবেক প্রত্যেকের চেহারাতে ছাপ ফেলে গিয়েছে। তবে তার দাদা কেন কোনো এক দ্বন্দ্বের হাত থেকে বাঁচতে রক্তের মানুষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলেন এত দূরে। সেই সৌন্দর্য আর ছেলেটার নম্র আচরণে মুগ্ধ হয়েছিল লিলি। নিজের সৌন্দর্য আর চঞ্চলতায় ফাঁসিয়েছিল নওশাদ নামক অল্প বয়সী যুবকটিকে। এই যে বাবা তার বিয়ে ঠিক করেছিল নিজের এক ব্যারিস্টার বন্ধুর ছেলের সাথে, যে কিনা এখন কর্মরত বিদেশের কোনো এক কোম্পানিতে। বিয়ের পর লিলিকে সেখানে নিয়ে যাওয়া হতো, অথচ বোকা মেয়েটা প্রেমের টানে নয় বরং আবেগের ফাঁদে পড়ে কনের সাজে পালিয়ে চলে এলো নওশাদের হলের সামনে। নাকের পানি চোখের পানি এক করে কাজী অফিসে গিয়ে করে ফেললো বিয়ে। পছন্দ করলেও প্রেমের সম্পর্ক তাদের দুজনার মধ্যে কখনোই ছিল না। তবুও শেষ মুহূর্তে নওশাদের উত্তর না হলেও লিলি ভয় দেখিয়ে বলল, বিয়ে না করলে গলায় দড়ি দেব আমি, চিঠিতে লিখে যাব তোমার নাম, বাবা তোমায় ছাড়বে না নওশাদ। নওশাদ ভয় পেল। মেয়েদের সচেতনতে সে ভয় পায়। এবারও পেল। অচেনা শহরে এমন ঝামেলায় পড়লে কে বাঁচাবে তাকে?
স্বপ্ন পূরণ করতে না পারলে ভাই যে ভীষণ কষ্ট পাবে, তাই হাবাগোপা নওশাদ কিছু চিন্তা না করেই দিয়ে দিল সেই ফাঁদে পা। মির্জাকে যে তার ভালো লাগে না এমন তো নয়, বেশ কয়েকবার প্রেমপত্র বিনিময় হয়েছিল। নাজির বহুদিন পর আজ সবজি খেতে এসেছে। ঝড় বৃষ্টি আর ধানের কাজের চাপে এদিকে আসা হয়নি অনেকদিন। তার চাষাবাদ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সকল কাজের সঙ্গী হচ্ছে মিল্টন। ছেলেটা সেই হাফ প্যান্ট পরার বয়স থেকে তার নেওয়াটা। এরপর সংসারের অভাবে বাবা ঘর থেকে বের করে দিয়ে বলল কাজ করে খেতে। ছেলেটাও চলে এলো শাহবাড়ির। তার বাবাও জীবিত থাকাকালীন এই বাড়িতে রাখালের কাজ করেছেন। তখন নাজিরের ধান আর ফসলি জমি বেড়েছে। মাছ ধরতে গিয়েও বিশ্বস্ত একজন সঙ্গী লাগে, তাই মিল্টনকেই নিয়ে নিল কাজে। সেই থেকেই মিল্টন কাজ করে তার অধীনে। বেগুন গাছে পোকা ধরেছে, ঢ্যাঁড়স ডাঁটা গাছগুলো হেলে পড়েছে কিছুটা। মিল্টন গিয়েছে পোকার ওষুধ আনতে। নাজির বাঁশের ঝাড় থেকে বাঁশের কঞ্চি কেচে এনে এদিক ওদিক তাকাতে দৃষ্টিগোচর হলো মিলি অবয়ব ফ্যালফ্যাল নয়নে ওপাশে জমিতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। নাজির কঞ্চিগুলো ঠিক মতো কাটতে কাটতে উঁচু স্বরে বলল, কয়দিন ধরে আশেপাশে তোর একটু বেশি দেখতেছে, ব্যাপার কি? এখন দেখি নাই কেন? বাপ কাশিম কই লুকে রাখছিল তোরে? আমি বরিশাল থাকি। কেন বরিশালে কি? আমার নানা বাড়ি। কস কি গরুতেই খেতার কাটতি তোরা? হেল লাইকে কই তোর ভাইয়ের এমন খারাপ কেন? চোখ ফিরে নিল মিস্ত্রি। ইচ্ছে করলো লোকটার চুল টেনে ছেড়ে দিতে, কিন্তু বাবা যেখানে সেখানে বেশি কথা বলতে নিষেধ করে দিয়েছেন। মিস্ত্রি বাবার বাধ্যগত মেয়ে। নাজির তার রাগত মুখখানা দেখে চাপা হাসল। রাগলে গোলগাল মুখখানা সুন্দর লাগে। ফের জিজ্ঞেস করল, লেখাপড়া করস? হ্যাঁ, কোন ক্লাস? অষ্টম শ্রেণী। অবাক হলো নাজির। তা প্রকাশ করেই পাল্টা প্রশ্ন করল। এক ক্লাসে কয় বছর ধরে পড়ে আসস? মিস্ত্রি বুঝতে পারলো না, প্রশ্নটা তাকিয়ে রইল অবুঝ দৃষ্টিতে। নাজির তা বুঝতে পারলো, তাই বলল, যে গেলাম কয়বার ফেল মারছস? একবারও না, আমি খুব ভালো ছাত্রী। একবার বৃত্তিও পেয়েছিলাম, জেলা শহর থেকে পুরস্কারও দিয়েছিল। বাবা গো, তুই তো দেখি লাদা বলা পাইন, তবে দেখলে বোঝা যায় না। বয়সের তুলনায় বেশি লম্বা। তোর মায় লম্বা নাকি? বহু বছর দেখি না। মিস্ত্রি উপর নিচ মাথা নাড়লো। তার নানা মামারা অনেক লম্বা। মামা বর্তমানে জেনারেল আর্মি, মাও লম্বা। সেই বান পেয়েছে মিস্ত্রি আর তালেব। তবে মাসুম আবার বাবা পেয়েছে বাবা চাচাদের বান। অতিরিক্ত লম্বা না, যতটুকু প্রয়োজন ততটুকুই। তোরে যার তার লগে কথা কইতে নিষেধ করেছিলাম না মিশ্রি? এইদিকে আয়। মাসুমের হাতে কোদাল। জোরে তাদের জমিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি গতকালই ঠিক করে ফেলেছে রুহুল আর সে আজ এসেছে সম্ভবত কোনো সবজির বীজ বপন করতে। ভাই ডাকে মিষ্টি দৌড়ে গেল তার কাছে। মাসুম প্রশ্ন ছুড়ল, ওই শয়তানের ভাইস্তা? বরিশাল্লা খেতার কাটতে। মাসুম চোখ মুখে কুচকে ব্যস্ত নাজিরের দিকে তাকালো। কঞ্চিগুলো গাছের সাথে বাজছে। ব্যঙ্গ করে চড়া গলায় বলল, এইসব কামলার কথায় মন খারাপ করিস না রে মিশ্রি। কামলারা কেমনে বুঝবো বরিশালের মজা? নাজির শব্দহীন হাসল। নিজের কাজ জারি রেখে বলল, তাল মিস্ত্রির ভাই বুঝি খেতে মাঠে খাইতে আইছে, নাকি মানুষের খেতে সবজি চুরি করতে আইছে? খোঁচা দিতে গিয়ে নিজেই খোঁচা খেয়ে দাঁড়িয়ে রইল মাসুম। কিন্তু এভাবে তো আর সাদের ছেলের স্বাদ কাছে হেরে গিয়ে চুপ থাকতে পারে না, তাই ভিন্ন পন্থা অবলম্বন করলো। শুনলাম নওশাদ নাকি শহর থাইকা মাইয়া ভাগাইয়া আনছে। ভাগাই আনে আবার কেমনে? মাইয়া তো নিজেই নিজে আয় পড়ছে। যে সুন্দর আমার ভাই, একদম আমার লাহান। শব্দ করে মাটিতে একদলা থুতু ফেললো মাসুম। হাসল। তুই সুন্দর কালাচান। নাজির ওর দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে স্থির করলো মিশ্রির দিকে। চোখাচোখি হলো দুজন আর জিজ্ঞেস করলো, তোর ভাই পাটার মতন হাসে কেন? আমি সুন্দর না? কালো মানুষের সুন্দর হতে পারে না? ফরকে গেল মিশ্রি। অবুজের মতো উপর নিচ মাথা নাড়াতেই তার সেই মাথায় চাটি মারলো মাসুম। ব্যথার স্থানটি গড়তে লাগলো মিশ্রি। নাজির এবার শব্দ করে হাসল। হসতের বংশে বুদ্ধিমতী নারী কেমনে জন্মাইল? তুই সৌন্দর্যের কদর করতে জানোস রে তাল মিস্ত্রি। তোর ভাইরে কইস এই রং রে কালা কয় না, এই রং রোদে খাইটটা হয়েছে। পায়ের উপর পাতিলা বাপের ঘরে বসে থাকে না। আর তোর লাগে আমাকে গাছের তলের শ্বাস ফিরে যখন মন চাইব লয়ে চাইস। একদম যাবি না।
কিছু দিলেও খাবি না? ওর স্বভাব ভালো না, শুধু ওর কেন শাহ বংশের কোনো বেড়ার স্বভাব ভালো না। তোর দিকে নজর পড়ছে ওর। হে লেতা মাইয়ার দিকে নাজির শাহ নজর পড়বো? দুনিয়াত কি মাইয়ার অভাব পড়ছে? তো যাস না কেন, আনস না কেন একটা মাইয়া? তোর আদরের ভাই তো তোর আগেই বিয়ে কইরা ফেলাইছে। পুরা গ্রামের এখন এই নিয়েই চর্চা চলতেছে। ভাইয়ের বউ লাগবো তাই আনছে। একলা বিছনায় ঘুমাইতে পারে না। তোর বাপের কি? তোর আগেও তো তোর ছোট ছোট স্বাস্থ্য বোনের বিয়ে হয়েছে, পোলাপান হয়েছে। তোর শরম লাগে না? কার লগে কার তুলনা? মাইয়া গো বিয়া ভাঙ্গর হইলেই হইয়া যায়। তোর ভাই একলা বিছানায় ঘুমাইতে পারে না, কিন্তু তুই পারস। হ্যাঁ, পারবো না কেন? কেন, তোর সিস্টেমে গন্ডগোল আছে নাকি? বলেই মাসুম হাসল। নাজির চোখে মুখে কুচকে নিল, বলল, তোর বোন বিয়া দে। সামনের বছর তোর কোলে আমার লাহান সুন্দর একটা ভাইকনে ধরাই দিয়া না হয় বুঝাই দিব। দেখ মিশ্রি, দেখ, কইছি না তোর দিকে নজর লাগছে। আয় থুতু দিয়া দেই, বাড়িত গিয়া না হয় কালা ফোঁটা লাগাইয়া দিমু। ভাব কি এত সুন্দর জামাই পাইবো তোর বোন? অভাব পড়বো না, আর পড়লেও তোর মতো বয়স্ক বেটার কাছে দিমু না। তোর পাশে কেমন লাগবো এই সুয়ো মাইয়ারে বাপজি। বিজয়ের হাসি হাসলো মাসুম। মিশ্রি বিরক্ত হচ্ছে এদের ঝগড়া দেখে। নাজির দমার মতো ছেলে নয়, মুখ বাকি বলল, বয়স্ক কার কস? 27 বছর এক বলার তোর কাছে বয়স্ক মনে হয়? 27 না ভাইজান, 26 হইব। 26 গত মাসে 26-এ পড়ছে। মিল্টন ভুটো ধরিয়ে দিল। ভোতা মুখে তার দিকে তাকালো নাজির। কখন যে পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। মাসুমের হাসিটা চড়া হলো। বিদ্রুপ করে বলল, কেমন মাতাল দেখছোস? দিন দুপুরে গাঞ্জা খাওয়া শুরু করলি কবেতে? নিজের বয়সও জানোস না? গাঞ্জা তোর অজাত বংশ খায়, বয়স বাড়াইছে, তোর মতো কামাই নাই। তোর বড় ভাই তালেব যে কদিন আগে বিয়ে করলো, ওর বউ তো ফাহমিদের বয়সে। আর তালেব তো আমারও বড়, তখন বাপজি মনে হয় না? দাদা নাতনি লাগে। আমি কয়েকদিন আগে দেখলাম বউ লইয়া শ্বশুর বাড়ি যায়। আমার যে কি হাসি পাইছিল। বলতে বলতে হাসলো মিল্টন। নাজির সগর্বে কাজ চাপলো তার সাথে থেকে থেকে ছেলে ভীষণ চালাক হয়ে গিয়েছে। কখন কোথায় কি বলতে হয় সব জানে। মাসুম থমকালো। নাজিস শাহর চামচা, লুচ্চার বংশ। আমাকে তো তাও একটা বংশ আছে রে মাসুম, যে কেউ এক নামে চিনব। পাশের গ্রামে গিয়ে কাউরে শাহ বংশের কথা জিজ্ঞালেও কয়ে দিব, কিন্তু তখন কি চিনব? তখন কোনো বংশ আছে? কে নাকি জন্মে মাস্টার আসছিল তাই কয় মাস্টার বাড়ি, কিন্তু ওই খাওয়া এলাকায় জিগাইলেই পাল্টা জিগাইব কোন মাস্টার বাড়ি। নামর এক একটা বাহার, কারণ আমার পিছে মিয়া, কারণে আবার আলম সহ আরও কত কি অসাদ বংশ। আদরের হাসি মিলিয়ে গেল মাসুমের। কোদালটা তুলে তেড়ে যেতে যেতে বলল, খেতে আইয়া মায়েরা থুইয়া জামু জানোয়ার। অজাত কেডা? তোর অজাত দুচ্চা। আয়, আমি কি বয়ে থাকবো? কাছে দিয়ে পারামো। তবে বাড়ির কোন মায়ের লগে লুচামি করছে? আমরা সাহারা যদি ধরি তাহলে পারবি? ওই তো মোটে চায়ের ভাই, আর আমরা হলাম 7 জন। তার উপরে এক একজনের গায়ে গতরে যেই শক্তি। মিল্টন দাম্ভিক কণ্ঠে বলে উঠল। আমিও লগে আছি ভাইজান। নাজিরের হাসি চওড়া হলো। তাইলে মোট 8 জন। আয় গোলামের পুত, আয় দেই দুইটা। বহুদিন কাউরে পিটাই না। মাসুম সত্যি সত্যি তেড়ে যাচ্ছিল, কিন্তু মিশ্রি তাকে টেনে ধরলো পেছন থেকে। আসন্ন ঝড়ের পূর্বাভাস পেয়ে ভীত হলো তার মিলি মন। নাজিরের মতো মোটামুটি স্বাস্থ্যবান উঁচা লম্বা ভারী কি পুরুষের সাথে পেরে ওঠা সম্ভাবনা হ্যাংলা পাতলা মাসুমের একার পক্ষে ক্ষীণ। তাই ভারত কণ্ঠে বললাম, তুমি ঝামেলা করলে কিন্তু আমি আব্বার কাছে বিচার দেবো। ছোট ভাইজান বাড়ি চলো। আদরের বোনের বাধায় থেমে গেল মাসুম। শাসি বলল, আমার বইন না থাকলে আজ দুইটার অবস্থা খারাপ করে দিতাম। বাচ্চা গেছোস। মিল্টন পেছন থেকে আগুনে ঘি ঠালার মতো করে বলল। মুখে শুধু ফটর ফটর। নাজিরের হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গিমা করে বলল, বাদ দে বলটু, খুনির বংশধর। এই একটা কথা যথেষ্ট ছিল গায়ে আঘাত করার, কিন্তু মিশ্রির জন্য মাসুম তা পারল না। তত পেশে চোখের ইশারায় হুমকিতে স্থান ত্যাগ করলো সে। এই কথা যে তালেব আর সুজনের কানেও যাবে তা নিশ্চিত। মিজনের হাত থেকে কীটনাশকটা নিয়ে গাছে ছিটাতে ছিটাতে প্রসঙ্গ বদলালো নাজির। বাড়ির কি অবস্থা? গ্রামের মহিলা দিয়া ভইরা গেছে। গোলামের জিগো কামই এটা। ধর
প্রত্যেক কাছে ওষুধ মারে বাড়িতে আয় কোনছে আমি বাঁধা লইছে। মিঠুনের হাতে কীটনাশকের বোতল দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল নাজের। দিনের আলো বাড়ার সাথে সাথে বাড়িতে মহিলাদের আনাগোনা বেড়েছে, সাথে আছে তাদের ছানাপোনারা। কিছু পুরুষও অবশ্য দেখা যাচ্ছে ভেতরের দিকে উকিঝুঁকি মারছে, যেন এটা বাড়ি নয় কোনো মাছের বাজার। লুঙ্গির এক পাশ উঁচু করে ধরে বাড়িতে প্রবেশ করলো নাজির শাহ। ধমক দিয়ে বলল, এই এই এটা কি মাছের বাজার নাকি সরকারি জায়গা, এত ভিড় কে? উকিঝুঁকি বন্ধ হয়ে গেল পুরুষদের। মহিলারা ফিরে তাকালো। একজন বৃদ্ধা বলে উঠলেন, তোর ভাই নাকি বউ আনছে, সমাজের ভালা পোলা জোয়ান মাইয়া লইয়া আইছে, দেখমু না? আনলে আনছে আপনার কি? আপনার পোলাই তো ঘরে পোলা পাইন ডাই খাই পরের বাড়ির মাইয়ের লগে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছিল। আমরা কোনোদিন দেখতে গেছিলাম? বৃদ্ধার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এক লোক বলল, বড় ভাইয়ে আগে বিয়া কইরা লাইছে, অথচ কামাই করে না, এখন কি করবি? বড় ভাইয়ের আগে বিয়ে করা যাইব না এই নিয়ম কোন গোলামের পুত বানাইছে? যা করার আমরা করবো, আপনার কি? নিজেকে বাড়ির সমস্যার অভাব নাই, আর হ্যাঁ এসে অন্যের বাড়ির চোরের মতন উকি মারতে। এই আপনি সালমা চাষির পোলা কুদ্দুস না? আপনার মায় যে খাইতে না পাইয়া মাইশের বাড়িতে গিয়া কান দে, সেই খেয়াল আছে? মা বউয়ের ঝামেলা মিটাতে পারে না, আবার আমকে জ্ঞান দিতে আয়। কুদ্দুসও নুয়ে নিল মাথা, চোরা চোখে আশেপাশে তাকিয়ে স্থান ত্যাগ করলো। নাজেরের মুখে লাগাম নেই। গ্রামবাসী খুব ভালো করেই জানে মুখের উপর অপমান করে দেওয়ার কাজে ওস্তাদ সে। কার চরিত্রে কি দোষ আছে, কার বাড়িতে কি সমস্যা, সব তার জানা। কলিমের মায়ের মাধ্যমে খবর কান পর্যন্ত পৌঁছে যায়। পুনরায় গলা চুরিয়ে বলল, আর কার কার বউ দেখার ইচ্ছে আছে আমার সামনে আয়েন, ভালো করে আজ বউ দেখাই দিব। সাথে কার লগে কার পরকিয়া চলে, পীড়িত ফষ্টি নষ্টি আর সংসার অশান্তি চলে, তাও ফাঁস করে দেব। নিজের পিছে 9 মন গু আর অন্যের পিছে ধয়। আমার ভাই যদি বউ আনেও তাহলে কি তোরা খাওয়াবি? উপস্থিত সকলেই যেন আতঙ্কে জর্জরিত হয়ে গেল। মুহূর্তেই যে যেভাবে এসেছে সে সেভাবেই কাজের বাহানা দিয়ে ত্যাগ করলো স্থান। তারা যেতে বিথি হাঁপ ছেড়ে বাঁচল। বলল, এগুলার লাইগা শান্তি পাইতাছিলাম না, খালি প্রশ্ন আর প্রশ্ন। আমনের ভাই তো বাড়িত নাই, জাহিদ রে কয়েকবার কইছি আমন রে ডাইকে আনতে, আমন ছাড়া হেগরে কেউ আর তাড়াইতে পারবো না। নাজির বারান্দায় পিড়ি টেনে বসলো। নওশাদ ঘর থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে। মানুষদের জন্য বের হতে পারছিল না। নাজির তাকে দেখেও না দেখার ভান করে রইল। বিথির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, হ্যাঁ আবার কই গেছে? রাইতেও তো দেখলাম না। ফিরে নাই, কয়েকদিন ধইরা অনেক ব্যস্ত। বন্দরে নাকি কি এর কাম আছে। কাম কই? আমি দেখি জানি না। কি জানি, আমারে তো কয় না কিছু। আমনের ভাইরে জিগাইয়েন। নাজির তার বিপরীতে আর কিছুই বলল না, শুধু নওশাদের উদ্দেশ্যে সম্বোধনহীন বলল, আব্বার লগে যে দেখা করতে হইব সেই শিক্ষা দীক্ষা খোয়াই আছে নাকি? আব্বার যে পোলা লাগে চিন্তা হয় এটা কি বুঝে না? নওশাদ বুঝলো তাকে উদ্দেশ্য করেই যে বলেছে, তাই দৃষ্টি নত করে সে বাবার ঘরের দিকে হাঁটা ধরলো। যদিও বাবার সাথে দূরত্ব তার আকাশ সম, লোকটার স্নেহ ভালোবাসা বুঝতে সে অপারক, তবুও ভাইয়ের কথাতেই যা একটু দেখা করে। উঠানের মাঝখানে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা লিচুর গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে মেশ্রে। মনের আনন্দে লিচু খেতে খেতে নিচে দাঁড়িয়ে থাকা সুজাতার দিকে ছুঁড়ে মারছে লিচুর বিচে। সুজাতার চোখ মুখে জমে আছে অভিমান, ফর্সা নাকটাও ধারণ করেছে রক্তিম বর্ণ। এই যেন কেঁদে দেবে সে, নাক চেনে হুমকি দিয়ে বলল, ফুপু এখনই লিচু দাও বলছি, না দিলে কিন্তু দাদির কাছে বিচার দিব। মিষ্টি শব্দ করে হেসে ওঠে। ডাল ধরে এক থোকা লিচু ছিঁড়ে এনে ছিলতে ছিলতে পুরো মুখে চোখ বুজে তৃপ্তির শব্দ তোলে। কি স্বাদ! তোর দাদিকে আমি ভয় পাই নাকি? এবার ধৈর্য আর ধরে রাখতে না পেরে কেঁদে দিল সুজাতা। চোখে জমলো চলচলে অশ্রু জল। ঠোঁট উল্টে দালানের দিকে ফিরে চিৎকার ছুড়ল, ছোট দাদি দেখো, ফুপু ফুপু আমাকে লিচু দেয় না। মিষ্টির কোনো ভাবান্তর হলো না। এখন প্রায় বিকেল। উঠানের অর্ধেক জুড়ে খেলা করছে হলদে রোদ, বাকি অর্ধেকে জুড়ে গাছপালার ছায়ায় ঘেরা। সকালে মাসুমের সঙ্গে বাড়ি ফিরে গোসল করে খেয়ে দিয়ে এক ঘুম দুপুরে ঘুমিয়েছে মেশরে।
স্কুল থেকে ফিরে এসে তার সেই ঘুম ভাঙিয়েছে সুজাতা। ফাহমিদা সুজাতার নিজের ফুপু হলেও গলায় গলায় ভাব তার চাচাতো ফুপু বিশ্রীর সঙ্গে। এই দুজন চুলোচুলি করে তো আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। মিষ্টি নানা বাড়িতে থেকেই পড়াশোনা করে। গ্রামের পরিবেশ ভালো না হওয়ায় বয়স 6 পেরোতেই বাবা তাকে পাঠিয়ে দিয়েছিল নানা বাড়িতে বরিশাল। তবে তার নানা বাড়ি প্রায় গ্রামে নয়, বরং জেলা শহরেই পড়েছে। বছর জুড়ে মিষ্টি সেখানেই থাকে, পড়াশোনা করে। বছরে মাত্র 3 বার আসে দাদা বাড়িতে, জ্যৈষ্ঠ মাস, কোরবানির ঈদে আর শীতে। বেড়ানোর শেষে যখন ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে তখনই সুজাতা কেঁদে কেটে ভাসায়। তার সেই কান্না আর দুঃখ দূর করতে বাপ চাচাদের খেতে হয় নাকানি চুবানি। তবে এবার একেবারে ফাহমিদার বিয়ে খেয়েই বোধহয় মিষ্টি ফিরবে। গতকাল পাত্রপক্ষ এসে দেখে গিয়েছে ফাহমিদাকে। দেখে শুনে মনে হচ্ছে দুই পক্ষই একে অপরকে পছন্দ করেছে। এখন শুধু পাকা কথা বলা বাকি। দাদা চাচারা চাইছেন দ্রুত যেন বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। মা পারুল ভেতর থেকে ঝাঁটা হাতে বেরিয়ে এলেন, আশেপাশে তাকিয়ে এরপর তাকালেন উপরে গাছের ডালে, চোয়া শক্ত করে ধমকে ছুড়ে বললেন, গাইসা বান্দর নাম গাছ থেইকা মাইয়া মানুষ হইয়া গাছের আগায় বইয়া রইছে, নাম নিছে। মিষ্টি নামলো নিচে। মাকে সে একদমই ভয় পায় না। তাতে আরও রেগে গেলেন পারুল। চিৎকার চেঁচামেচির আওয়াজ বাড়লো। সেই শব্দ ভেতর থেকে বেরিয়ে এলেন সৈয়দুন্নেসা। কোমরে তার বাতের ব্যথা, হাত দিয়ে গ্রিল চেপে ধরে দাঁড়িয়ে পুত্রবধূর উদ্দেশ্যে কড়া গলায় বলেন, বাড়ির বউয়ের গলার তেজ বাইরে যাইব কেন? মাইয়ারে শিক্ষা দিতে গিয়া নিজের সব শিক্ষা পানিতে ভাসাইয়া দিছ। শাশুড়ি কণ্ঠস্বর শুনে থেমে গেলেন পারুল। মেয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে ঘোমটা টানলেন কপাল পর্যন্ত, নতজানু কঞ্চে বললেন, কি করমু আম্মা, কথা শুনে না আমার, আমনের নাতনিরে বুঝান। সৈয়দুন্নেসা মিষ্টির দিকে তাকালেন। বেহায়ের মতো এখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে লিচু খেয়ে যাচ্ছে মেচা। তার স্থানে অন্য কেউ থাকলে হয়তো বৃদ্ধা দুইটা গালি ছুড়তেন তো এতক্ষণে, কিন্তু মিষ্টি বলি তা করলেন না। নাতনিটা আসেই তো কয়েকদিনের জন্য বেড়াতে। কতবার ছেলেটাকে তিনি বলেছিলেন, বাড়ির মাইয়া বাড়ির থাক, ওরে গ্রামের স্কুলে ভর্তি করাইয়া দে, মানুষ কি আর পড়তেছে না? ছেলে সেই কথা শুনলে তো নাতনির উদ্দেশ্যে স্নেহভরা কণ্ঠে বললেন তিনি, হাত পা ভাঙবো বুবু, ডালা সহ লিচু সিরা নিচে নাই মাই। বাড়িতে তো জোয়ান মধ্য থাকতে তোর কেন গাছে উঠতে হইব? মিষ্টি কথার বিপরীতে তার তেরামি করতে পারে না মিষ্টি। কথা মতো কয়েক থোকা লিচু ওনার ভাজে নিয়ে লাফিয়ে নেমে পড়ে জমিনে। এমনিতেও মেয়েটা ভীষণ জান পিছে, আদর আহ্লাদ ছাড়া তাকে দমিয়ে রাখা অসম্ভব। তবে বাইরের লোকের সামনে ততটাই শান্ত, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ওনা থেকে নিচু লিচুগুলো সুজাতার হাতে ধরিয়ে দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বললাম, নেহায়েত আমি দয়াশীল মানুষ, তাই দিলাম। সুজাতার হাতের উঁচু পিছে চোখ মুখ মুছে ছিঁড়ে খাওয়ার ধরল লিচু। পারুল গিয়ে মুছে দিলেন তার নাক, সঙ্গে সঙ্গে এসে দৌড়ালো ভেতরে। মিষ্টিও তার পিছু নিল। ফটক দিয়ে ঢোকার অভিমুখে তার চুল টেনে ধরলেন সৈয়দুন্নেসা। কপালে ভাঁজ ফেলে কিছুটা কঠোর কঞ্চে বললেন, চুল ধুইয়া তেল লাগাস না কয়দিন ধইরা, সব চুল তো পইরা গিয়া মাথায় টাক হইয়া যাইব। কেডাই বিয়া করব তখন? কাউকে করতে হবে না। দুপতাপ পা ফেলে ভেতরে চলে গেল সে। বাবার ঘর পার হতেই ডাক পড়লো। বাবার ডাকে মৃদু হাসলো মিশ্রে, সারা দিয়ে ছুটে গেল। দেখতে দেখতেই দিন 3 পেরলো। শাহবাড়ির পরিবেশ আপাতত ঠান্ডা। খবর পাঠানোর পর দিনই এসে হাজির হয়েছে লিলির মা বাবা। বেশভূষা তাদের সাহেবী। প্রথমে নাকড়া করলেও শেষমেশে ছেলেদের বৃত্ত অবস্থা দেখে রাজি হয়ে একেবারে তখনই কাজী ডেকে নতুন করে মেয়ের বিয়ে পড়িয়ে দিয়েছেন তারা। নওশাদ লিলি এখন বাড়িতেই আছে। এই সপ্তাহ থেকে পরের সপ্তাহে চলে যাবে শহরে। লেখাপড়া তো আর শেষ করতে হবে নাকি? নাজির বিয়ে বিষয় কিছু না বললেও সাফ সাফ জানিয়ে দিয়েছে, লেখাপড়া স্যার এই বাড়িতে কোনো খাওয়ার নাই। হয় লেখাপড়া কইরা চাকরি খোঁজ, নাহলে খেতে খামারে গিয়ে কামলাতে। সারা জীবন কারো দায়িত্ব নেওয়ার শপথ আমি করি নাই।
সব সময়কার মতো এবারও নওশাদ ভাইয়ের কথা মেনে নিয়ে চুপচাপ রইল শুধু। কিন্তু লিলির কিছুই ভালো লাগছে না এই বাড়ির মানুষজন, বিশেষ করে নওশাদের বড় ভাইকে। এসে থেকেই স্বামীর সাথে লোকটার তুলনা দেখতে দেখতে সে বিরক্ত। রাতের খাবার খেয়ে যে যার ঘরে গিয়ে খিল দিয়েছে। গ্রামে সন্ধ্যা মানে অনেক রাত। নাজির বারান্দায় বসে জাল ঠিক করছে, কিছু কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে, সেটাই সুই আর বিশেষ সুতা দিয়ে সেলাই করছে। পারভেজ কোথা থেকে যেন এসে বসলো পাশে, উদাস দৃষ্টিতে হাতের দিকে তাকে জিজ্ঞেস করল, মাছ ধরতে যাইবি? হ্যাঁ। সামাদ ভাইয়ের লগে? না, জন্টু মেয়ের কোষা দিয়া পরে বাঁধারে খাইছে। বিপরীতে আর কিছু বলল না সে। নাজির তার হাবভাব আর চোখে লক্ষ্য করে নীরবতা ভেঙে কিছুক্ষণ পর বলল, কদিন ধরে ধরে বেশি একটা দেখি না। সে সালিশের পর থেকে লুকায় থাকোস কেন? আব্বার ভয়ে। সেদিন হাসপাতালে ডাক্তারের সামনে থাপ্পড় মারছিল। বাড়িতে আইসি, পরে জুতা হাতে নুরু চাচার বাড়ি পর্যন্ত দৌড়াইছে। পারভেজ মুখে মলিনতা আর কথা শুনে নাজির আচমকায় হাসে, বলেছে, ফাহমিদের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, পরশু গায়ে হলুদ। পারভেজ বিমূঢ় দৃষ্টিতে তাকালো এক পলক, আঙুল দিয়ে মাটি খুঁড়ে খুঁড়তে খুঁড়তে আহত কণ্ঠে প্রশ্নোত্তর করে, আমিও শুনছি। কি করবি এখন? প্রেম করছিলে কেন গোলামের পুত? শাহরিয়ারের লগে মস্করা কইরা পিছে লাগছিলাম, কিন্তু সত্যি সত্যি যে পিছলা খাইয়া জামু বুঝি নাই। বলেই থামলো সে। কিছুটা সময় নিল, পুনরায় জিজ্ঞেস করল, এখন কি করা উচিত ভাই? দাওয়াত তো মনে হয় না দিব, থাক। এদিন না হয় আমরা জোবাদি করবো। মস্করা করিস না তো। আমার কাছে না জায়গায় নশাদরে গিয়েছে গা, এসবের অভিজ্ঞতা বেশি। নাজিরের দৃষ্টি অনুসরণ করে পিছু ফিরতেই নওশাদকে দেখতে পেল পারভেজ। সবে এসে দাঁড়িয়েছে ছেলেটা, বড় ভাইয়ের খোঁচা খেয়ে চুপসে গেল। আসার পর থেকেই তেমন একটা কথা হচ্ছে না দুজনের, অথচ আগে বাড়ি ফিরলে দুই ভাই একে অন্যের সাথে আঠার মতোই লেগে থাকতো। বড় ভাই যেখানে যত নওশাদ পিছু পিছু সেখানেই যেত, অথচ এবারে আবহাওয়া ভিন্ন। নাজিরের খোঁচা পারভেজ বুঝলো না। সত্যি সত্যি সে বসা থেকে উঠে চলে গেল নওশাদের কাছে, উৎসুক হয়ে জিজ্ঞেস করল, ভাই ঠিক কইছে, তুই বল কি করবো আমি? পরশু ফাহমিদার গায়ে হলুদ, পরের দিন বিয়া। নওশাদ ভারী অবাক হলো। এই বিষয়ে সে কিছুই জানে না। কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ করে বলল, কোন ফাহমিদা? মাস্টার বাড়ির মাইয়া? হ। ওর সাথে তুই কেমনে কি? কথার মাঝেই নাজির থমকালো। ঘরে যা, বেশি বের হয়ে জাগলা কইস। বিয়ার রাইতে মাইয়া তুই আনবো না হয়। মাস্টারবাড়ির মাইয়া শাহবাড়ির বউ হয়ে ঘুরে বেড়াইব। কাম করবো, ব্যাপারটা ভাবলে তো কেমন কেমন লাগে। আব্বাই মাইরা ফালাইব। তাহলে নাটক মারাও কেন? ধমক খেয়ে মুখ ভার করে চলে যাওয়ার জন্য পা বাড়ায় পারভেজ। শাহ বংশে সব পুরুষেরই নাকে ডগায় রাগ আর জিভে টাকায় মস্করা নিয়েই ঘোরে। যখন তখন গায়ে হাত তুলে দেওয়ার স্বভাবও রয়েছে এদের, তাই বয়সে বড়দেরকেও ছোটরা ভীষণ ভয় পায়। মাছের জাল সেলাই করা শেষ। একটা কাঠের বাক্সে হাতে সুই সুতা রেখে জাল নিয়ে উঠে দাঁড়ালো নাচের। পারভেজকে থামিয়ে দিয়ে বলল, ওই দাঁড়া, এই বাক্সটা আবার ঘরের খাটের তলা রাইখা দরজায় তালা দিয়ে চাবি নিচে লগে লয়ে যা। আদেশ মেনে নিল পারভেজ। নওশাদ বলল, ভাই আমিও আসি। কই? মাছ ধরতে বহুদিন ধরি না। না। কেন? আগে তো যাইতাম। আগে আর এখন এক না। বউয়ের ঘরে একলা রাইখা রাত বেড়াইতে মাছ ধরবি কেন? এখনো রাগ কইরা আসো? না, রাগ করবো কেন? মনে হইল সকালে বাজারে গেছিলে? লিলির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল। মতিনের লগে দেখা হয়েছিল? চায়ের দোকানে ডাক দিছে চা খাওয়ার লাগা। কি কইছে? তেমন কিছু না। নাজির ডান হাতটা সোজা করে সামনে ধরে বলল, এটা কিন্তু কলম ধরা হাত না, এটা কাদা মাটি ধরে ফসল ফলানোর হাত। কাস্তে কোদাল লাঙ্গল কোরাল ধরার হাত। এ হাতে থাপ্পড় গালে পড়লে আব্বা আব্বা ছাড়া মুখ দেওয়ার কোনো শব্দ বাইরে হইব না। কইছে নিজেরটা নিজে বইসা নিতে, বৌরিয়া গ্রামে একেবারে ফিরে আসতে। তুই কি কইছস? আমাকে ওটা আমরাই বুঝা নিব। উত্তরটা পছন্দ হলো না নাজিরের। মুখ দেখেই তো তা বোঝা যাচ্ছে। বললাম, এই অসাদ গুলনের লাইকে শহরে পাঠাইছিলাম উচ্চ শিক্ষিত হয়ে যাতে চাকরি করতে পারে। রোদের শীতে আমার মতো কষ্ট না করে যেন সাহেব সাহেজে ফার্নান্সে বড় চেয়ারে বৈশা ভালো বেতনে কাম করতে পারে। কিন্তু তোমার তো ভালো লাগে নাই, এখন গো আমার দাও গিয়া। নিজের আপন ভাই বললে মুখ খারাপও করতে পারে না।
মুখ দিয়ে শ্বাস ফেলো নাজের, যেতে যেতেই বলল, দরজা লাগিয়ে ঘুমাইস। রাত বেরাতে কেউ দরজা ধাক্কা দিলেও খুলিস না, ডাকাতের উৎপাত গ্রামে বাড়ছে। নওশাদ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে অন্ধকারে ভাইয়ের মিলিয়ে যাওয়া দেখে বুক চিরে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরই ফিরে আসে ঘরে। ঘরের ভেতর ভ্যাপসা গরম, বাড়ির পুরনো হাওয়ায় এবং নওশাদ বাড়িতে না থাকায় বিদ্যুৎ এবং এর মিটার নামানো হয়নি এখনো। ছোট চাচার মিটার থেকে তার টেনে এনে বাবার ঘরে একটা বাল্ব আর ফ্যান দেওয়া হয়েছে শুধু। দূরে টেবিলে হারিকেন জ্বলছে। কাঠের জানালা খুলে দাঁড়িয়ে আছে লিলি। একটু পরপরই নড়াচড়া করলেই ঝনঝন শব্দে বেজে উঠছে তার হাতের চুড়ি আর পায়ের নুপুর। দরজায় খিল দেওয়ার শব্দে পিছু ফিরে তাকাইছে। নওশাদকে দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে আসে বিছানায় বসে, পা ঝোলাতে ঝোলাতে প্রশ্ন ছড়া, কোথায় গিয়েছিলে? কোথাও না, বারান্দায় ছিলাম। বাবা যে এত সহজে আমাদের মেনে নেবে আমি তো ভাবতেও পারিনি। তুমি খুশি? অনেক। তোমার বাবাকে আমার ভাই বুঝিয়েছে। কথাটা গায়ে মাখলো না লিলি। হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো, ছোট উল্চে বলল, আমার আর এখানে ভালো লাগছে না। এখানে কোনো মানুষ থাকতে পারে? আমি কি এসবে অভ্যস্ত? এখানে মানুষ থাকতে পারে না মানে? এখানকার নিবাসীরা কি মানুষ নয়? আবার ভুল বুঝলে তো। বলতে চাইছি আমি এসবে অভ্যস্ত নই। তোমাদের এখানে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই, ফ্যান চলে না, শুধু গরম আর গরম। টিনের চাল আর মাটির ঘর। গোসল করতে গেলে খোলা কলপার যেতে হয়। রাত বিরেতে পেটে চাপ পড়লেও ছুটতে হয় বাইরে। অথচ আমি বড় হয়েছি ভিন্নভাবে। শহরে এসবের ঝামেলা নেই। তুমি তো দেখেছো আমাদের বাড়ি, তাই না বলো? সবকিছু জেনে শুনেই তো বিয়ে করেছো। তখন বলেছিলে আমার সঙ্গে গাছতলাতেও থাকতে রাজি, অথচ এটা কিন্তু গাছতলা নয়। তাহলে এখন কেন সমস্যা দেখাচ্ছ? ফিরবো কবে? সময় লাগবে কিছুটা। ফিরলেই বা থাকবে কোথায়? দুটো টিউশন পড়াতাম, তার মধ্যে তোমার বিয়ে করে তো একটা হারালাম। মা বলেছে বাবাকে বোঝাবে, আমরা আমাদের বাড়িতে গিয়েই থাকবো, কিছু হবে না। মাথা খারাপ? শেষমেশ শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো? এত উত্তেজিত হয়ে না তো। সারা জীবন থাকবো নাকি? যতদিন না নিজে কিছু করতে পারছো ততদিন থাকবো। আমার বাবার বহু পরিচিত আছে। বাবার মন রক্ষা করে থাকতে পারলে তোমারই ভালো। কিন্তু কথাটা বলতে দেওয়া হলো না তাকে। ছোটে আঙুল চাপলো লিলি সম্মোহনী দৃষ্টিতে। তাকে বুকে মাথা রেখে ফিসফিস করে বললাম, আর কোনো তর্ক নয়, আমার অন্য কিছু চাই। কি চাই? পুরো নওশাদ। নারী স্পর্শে নওশাদের দেহ কেঁপে উঠল খানিকটা। মৃদু হেসে পল্লব ছাপটাল বেশ কয়েকবার। মেলি মুখখানা বুক থেকে সরিয়ে চোখ দুটোতেই বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছুঁয়ে দিল ওই লাল চকচকে লিপস্টিকে মাখা ছোঁয়া। জ্যোৎস্না রাত, হলুদ আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে ধরণী সহ মাস্টার বাড়ির উঠোনটা। হাতে তৈরি খেজুর পাতার মাদুর বিছিয়ে গোল হয়ে সেখানে বসে আছে বাড়ির সমবয়সী মেয়ে বউরা। তাদের আসরের মধ্যমণি আজ ফাহমিদা। তার দুই হাত ভরে মেহেদি পড়াচ্ছে পলি আর মেছরে। পায়ের দিকটা দখল করে আছে বড় বোন রেশমা। তাদের থেকে কিছুটা দূরে আড্ডা দিয়ে বসেছে পুরুষেরা। কেউ ক্যারাম খেলছে তো কেউ বা গল্প করছে, আর ছোটরা করছে ছুটোছুটি। কাজলের মেয়ে শিখা দুই হাত মেলে হাঁটু গেড়ে বসে আছে মাটিতে। সুজাতা, সিফাত, রেশমার দুই মেয়ে রত্না, লামিয়া আর ছেলে রানা মুসা এবং পাশের বাড়ির প্রতিবেশী কয়েকজন ছেলে মেয়ে সেই হাতের উপর দিয়ে লাফাতে লাফাতে কাটছে ছড়া। টুনটুনি গো পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। বড় আপার বিয়ে কোসকো সাবান দিয়ে, কোসকো সাবান ভালো না, বড় আপার বিয়ে হলো না। মাসুম দূর থেকে সশব্দে ধমকালো ওদের। এই বড় আফা কি এর ক সেজ ফুফু। রত্না তার মতো তার স্বরে বলা, না বড় আপাই তুমি ভুল মামা। মাথায় তুইলা আছাড় দিলে মামার ভুল ধরা বাহির হইয়া যাইব। এইখানে তোর আফার বিয়ে হইতাছে নাকি খালার? ফাহমিদা কি লাগে? খালা। তাহলে কি হইব? খালার বিয়া। এবার ঠিক কইরা ক, ওই প্রথম থাইকা শুরু কর। মৌদামুখ আবারও প্রথমে থেকে শুরু করলো ওরা, তবে এবার আর ভুল করলো না। টুনটুনি গো পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না।
সেজো খালার বিয়ে কোসকো সাবান দিয়ে, কোসকো সাবান ভালো না, সেজো খালার বিয়ে হলো না। সুজাতা হাঁক ছেড়ে বলল, তাহলে আমি কি বলবো চাচা? আমার তো ফুপু হয়। তুই ফুপুই কইবি। তালেব ছোট ভাইয়ের মাথায় চাটি মারলো অসন্তুষ্ট কঞ্চে বলল, ছোট ছোট ফোলাফানের পিছনে তো লাগতইব, তাই না? সময় থাকতে থাকতে ভালো হইয়া যা। কেমনে হবু? আমার তো আর বউ নাই। বড় ভাইয়ের লগে বিয়ে দিবি। দাঁত বের করে হাসলো মাসুম। রুহুল কাঁধে হাঁস রেখে মুখ ভার করে বলল, ছোট বোনটারও বিয়া হইয়া যাইতেছে, অথচ আমরা বড়রা এখনো আবিয়াইতা, আর তুমি মিয়া ক বিয়াদবি করি। ছে, চাচার লগে কথা কমু রুহুল। কও, তবে তোমার তরফ থেকে কইও। ফাজিল একটা। ফাহমিদা মনমরা হয়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। তার উদার দৃষ্টি স্থির হয়ে আছে আকাশের পূর্ণ চাঁদে। দুদিন আগেই বিয়ের কথা চূড়ান্ত হয়েছে। দিনে তারিখ ঠিক করে ফেলেছে বাবা, যেন বাড়ি থেকে তাড়াতে পারলেই তাকে সবাই বাঁচে। বাম হাতের মেহেদি দেওয়া শেষে নিজের দু হাতে তুলে আড়মোড়া ভাঙলো মিশ্রি। তখনই সুজনের বউ জেসমিন কোথা থেকে এসে যেন হাত পেতে দিল তার সামনে। হালকা হেসে আবদার চলল, দারুণ মেহেন্দি দেওয়া শিখছস তো মিস্ত্রি, আমারেও লাগাইয়া দে একটু। রেশমা মুখ পাকালো। বাড়ির বউয়ের এত রং তামাশা তার সহ্য হয় না। বিদ্রুপ করে বলল, আপনি আবার মেহেন্দি দিয়া কি করবেন ভাবে? বিয়া বাড়িত কি বইয়া থাকার সময় আছে? কত কাম। ননদের অপমান সূচক বাক্যে অধরে প্রতিফলিত হাসি মিয়ে গেল জেসমিনের। উঠে যেতে চাইল, কিন্তু তার হাত ধরে তাকে আটকে দিল মেজ ননদ কাজল। যদিও ভাই বউকে সেও তেমন একটা পছন্দ করে না, তবুও বড় বোনের সাথে তার দীর্ঘদিনের শত্রুতার জেরেই তার পক্ষ নিল। কি হইল জান কই? বিয়া বাড়িতে যে কেউরি মেহেন্দি দেওয়ার অধিকার আছে? এই সেমরি ভাবিরে মেহেন্দি দিয়া দে, 2 হাত ভইরা দিবি। রেশমা মুখ ঝামটিয়ে দিয়ে উঠে গেল। যত সব ঢং। বিয়ে বাড়িতে সারা রাত কারোরই তেমন ঘুম হলো না। সকাল থেকে বাড়িতে এক উৎসব মুখর পরিবেশ সূচনা হলো। দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হতে লাগলো সকল আত্মীয় স্বজনেরা। আকবর মিয়ার স্ত্রী সন্তাদি দিয়ে ভরা বাড়িটা যেন আরো ভরে উঠতে লাগলো। বিশাল উঠানের এক পাশে করা হয়েছে হলুদ মঞ্চ। ফটকের বাইরে বড় করে লেখা হয়েছে আজ ফাহমিদার গায়ে হলুদ। গৃহবধূরা ফল কাটছে, সাজাচ্ছে, তৈরি করছে মিষ্টি জাতীয় মুখরোচক সব খাবার। ফাহমিদা বিমূঢ় হয়ে বসে আছে নিজের বিছানায়। মুখের রানী তাকে ঘিরে আছে মেজ বোন কাজল আর চাচাতো বোন মিশ্রে। দিলারা বেগম কিছুক্ষণ আগে হলুদের শাড়ি দিয়ে গিয়েছেন, সেটাই পরানো শেষ। এবার সাজিয়ে দেওয়া হচ্ছে তাকে। ভাই রুহুল কোথা থেকে যেন বেশ কত গাঁদা ফুল এনে দিয়েছে। লাল গোলাপ তো ফুটেছে তা আছে তাদের বাড়ির আঙিনাতেই। গত রাতের মেহেদি পরানো হাত দুটোতে গাঢ় খয়েরি রং হয়েছে। পলি আর সেই রাঙা হাত দুটো দেখে ননদের বাহুতে খোঁচা মেরে ফিসফিস করে বলল, তুমি তো স্বামী সোহাগা হইবা গো বুবু। প্রত্যুত্তরে ফাহমিদের ছোট দুটো নড়ল। বুঝলি কেমনে? হাতের মেহেন্দিতে ভালো রং হইছে। বিয়ার সময় আমার দাদিও এইটা কইছিল। বিষণ্ণ হাসলো ফাহমিদা। ফলসে? পলি ভারী লজ্জা পেল। মেয়েটা চঞ্চল হলেও লাজুক প্রকৃতির। শাড়ির আঁচল কোমরে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ফাহমিদা সেই হাসি সময়ের তোরে মিলিয়ে গেল কোথাও। বেরিয়ে এলো চাপা দীর্ঘ নিঃশ্বাস। তার মন যে আজ কি চাইছে তা সে নিজেই বোধহয় জানে না। সারা বাড়িতে রঙিন কাগজ আর ফুলে ফুলে সজ্জিত হলো। গ্রামের বিয়ে মানেই নতুন এক উৎসবের সূচনা, যেই উৎসবের আমেজ বয়ে চলে আশেপাশের সমস্ত বাড়িতে। শাহ বাড়িতেও বিয়ের কার্ড পৌঁছে গিয়েছে সকাল সকাল। সম্মুখ শত্রুতা থাকলেও বাড়িতে মুসলমানি বিয়ের মতো অনুষ্ঠান হলে ঠিকই একে অন্যকে নামমাত্র দাওয়াত করে তারা। যদিও সেই দাওয়াত রক্ষা করতে কেউ আসে না। বহু বছর আগে থেকেই একে অন্যের বাড়ির চৌকাঠ মানববন্ধ। শাহবাড়ির পুরুষদের ব্যস্ততার অন্ত নেই। পিতা ফতে আলী শাহর ছিল আড়তের আর পাটের ব্যবসা। সেই মাঝরাতে বড় বড় ট্রলার লঞ্চ গিয়ে দূর দূরান্ত থেকে কম দামে নিয়ে আসে
ব্যবসায়ের প্রয়োজনীয় পণ্য। ভোরবেলা ঘাটে এসে থামে পিতার অবর্তমানে আমিরুল শাহ আর মুমিনুল শাহ সেই ব্যবসায়ী সামলে চলেছেন আপাতত, সাথে কৃষিকাজ তো আছেই। ঘরের জন্য বছরের ধান নিজেরাই ফলান। সামিউল সেই ব্যবসাতেই অন্তর্ভুক্ত। বাবার হয়ে সেই তত্ত্বাবধানে থাকে মাস রাতে। পারভেজকে এখনো জড়ানো হয়নি এসবে। ছেলেটা ভীষণ অনভিজ্ঞ, তবে জড়াবেন শীঘ্রই। তার মুমিনুল শাহ তো মাস দুয়েক আগে বড় ভাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের মেজ পুত্র শাহরিয়ারকেও এই পথে নামিয়ে দিয়েছেন। তবে বাকি দুটোর এই দিকে মন নেই, তাই তারা ধান আর পাটের জমি সামলায়। বাবার ব্যবসা বাণিজ্যের হিস্সা সুবহান আলী শাহর ভাগে পড়েনি। ভাগ বাটোয়ারার আগেই তার জীবনে দুর্বিষহ নেমে এসেছে, তাকে করে দিয়ে গিয়েছে অকেচ। মা হারা ছেলেরা তখন ছিল ছোট, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সেই ভাগ তাদের কপালে জড়িনি। বরং বর্তমানে নাজিরের এই অবস্থার উন্নতি হয়েছে তার নিজের চেষ্টা এবং পরিশ্রমের ফলে। অবশ্য এই ছেলেটাই একসময় অন্যের জমিতে আর খামারে কাজ করে ভাইয়ের ভর্তির ফি জোগাড় করেছিল। বেশি দিন আগের ঘটনা নয়, তবুও সেসব অতীত আজ। এখন তার চাষাবাদ চলে নিজের জমিতে লোক দিয়ে, রয়েছে খামার ভর্তি গরু। কদিন আগে অবশ্য মিলও দিয়েছে, যার চর্চায় আপাতত গ্রামে হচ্ছে। গতকাল রাতে বড় চাচা তাকে কাছারি ঘরে ডেকে পাঠালেন। রাশভারী কণ্ঠে বললেন, শুনলাম তুই নাকি মিল দিছস, একবারও তো কইলি না। জানতে হইলো মানুষের কাছ থেকে। বাজারে হেই মিল দেখা তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো সামাদ বা ঝন্টুর। বুঝ হওয়ার পর থেকে চাচাদের তেমন একটা গুরুত্ব নাজির দেয়নি কখনো। দুঃখে যে থাকে না, সুখেও তার থাকার কোনো অধিকার নেই, কথাটা নাজির বিশ্বাস করে। জীবনের বেশিরভাগ সময়ই তার কেটেছে সামাদ মিয়ার মাছ ধরার ট্রলারে। এইসব কথা ওই লোকটার থেকেই শিখেছে সে, তাই কিছুটা উচ্ছৃঙ্খল উদাস কণ্ঠেই উত্তর দিল, আমি তো অনেক কিছু মানুষের কাছ থেকে শুনি, তোলে অভিযোগ করছি কখনো? আর কইলে বা কি, টাকা পয়সা দিয়ে তো আর কোনো সাহায্য করতে পারতেন না? তুই বাড়িতে থাকস কতক্ষণ? সকালের নাস্তায় পাই না, দুপুরের সময় পাই না, অবেলায় খাওন খাস, রাইতে পাইলেও তাড়াহুড়া কইরা খাইয়া দৌড় মারস। এর লাইগা চাচির কম ঝাড়ি খাস? বুঝবেন না আপনি। বুঝাইলে ঠিকই বুঝবো, কইলে সাহায্য করতে পারতাম। এই কথা আর তোলেন না চাচা, নাজির সে অতীত ভোলে না। দাদার অঢেল সম্পত্তি থাকার বড়ও ভাগে পাইছে মাত্র 2 বিঘা, তার মাঝে 1 বিঘা আবার নসাদের পাওনা। মেজুকে ব্যবসা থাকার পরও ভাইয়ের ফি দেওয়ার লাগিয়া ঝন্টু মেয়ের খ্যাতের আইল পরিষ্কার করছে সেই করার শীতে। টেয়া চাইছিলাম কিন্তু তার নাই। কইছিলেন আদমার বাপের পোলা তো শিক্ষিত হয়ে কি করব, খেতে কাম করতে পাঠা। তাতে কি নাজিরের অশিক্ষিত রয়েছে নাকি ফের অভাবে লেখাপড়া বন্ধ করে দিছে? এবং সে শহরে পড়ে, বিয়েও করছে শহরের মাইয়া, আর নাজিরও গ্রামের ভেতরে মাথা তুলে দাঁড়াইছে। কপাল কুচকে নিলেন আমিরুল শাহ। পরেন না কত ধৈরা রাখতে নাই নজির, তগো ভালো লাগে করছি। কষ্ট না দিলে আজ এমনে দাঁড়াইতে পারতি। আপনার পোলাকে দেন নাই কেন? আবার তুলনা, তোরা সবাই আমার কাছে এক, এখন বুঝবি না। চলস তো অচেতা মানুষের লগে, হেরাই রক্তের দুর্নাম কইরা কানে বিষ ঢালতাছে। যেদিন গুয়া মারা দিব সেই দিন বুঝবি। এইসব সঙ্গ বাদ দিয়া কামের কথা কন। বংশের একটা মান সম্মান আছে, শত্রুরা যদি জানে সম্পর্ক ফাঁক ফোকর আছে, তাহলে সুযোগ খুঁজবো। তো পারবো আমগোর লগে? শত্রুগো দুর্বল ভাবতে নাই। আমার বাপ আর তোর বাপ এইটা ভাবছিল, আর পরিণতি তো আজ ভোগ করতেছি আমরা। আসল কথা কন, কাম আছে। মিল আর খামারের ব্যবসা আমাগো বাকি ব্যবসার লগে জুড়াইয়া দে। শামিউলের লগে মিলমিশ কইরা চলা। তারপর অধরে হাসি ফুটে উঠল লোকটার। বুড়ো আঙুলের সাহায্যে জিভে ক্ষয় লাগিয়ে গদগদ সুরে পড়ল, ব্যবসা বেশি লাভ হইব, পুরা জেলায় শাহ বাড়ি হইব আরো নাম করা ধনী। ইচ্ছা নাই। কেন? রক্ত ঘাম জড়াইয়া যখন এতদূর আইছে তখন কেউ পাশে আসিল না, তাহলে এখন কেন আইতে দিব? আমারটা আমারই থাক।
হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তেই পাউন্সুটে ধারণ করলো আমিরুল সার। না, শব্দটা তার ভালো লাগে না। মুখ কালো করে ফের খয়ের ঘষলেন। নাজির ওনাকে আগাগোড়া দেখে ছাপা হাসলো, বলল, আমগুলো কবে দিবেন চাচা? কি? ভাগের জমি জমা ব্যবসা। দুই ভ্রুর মাঝখানে ভাঁজ পড়লো তার। জিজ্ঞেস করলেন, তাগো কিসের ভাগ? আমার বাপ কি দাদার বলা না? আপনি ছোটটা চাচা পাইছেন 14 বিঘা কইরা, মোট 28 বিঘা। আর আমরা মোটে 2 বিঘা, তাও নামে। ব্যবসার হিসাব করতে বলে তো মাথায় হাত। তা দিবেন কবে? তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না আমিরুল শাহ। হতভম্ব হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে বসে রইলেন অনেক সময় ধরে। এমন কথা যেন আশা করেননি কখনো। তার নীরবতা দেখে নাজির মজা পেল, অলস ভঙ্গিতে বলল, দেন না চাচা, ভাল লাগে না আর। বিয়া করবো একলা একলা আর কয়দিন। পুরান্না ঘরে গর্ত করছেন দূরে, 2 দিন পর পর ফাটল ধরে। নতুন বাড়িতে মাত্র 2টা ঘর, লেবালেবি কি আমার কাম? কলিমের মা দিয়ে আর কয়দিন চলব? জমি টাকা পয়সা ফেরত দিলে আপনাকে মতো একটা ঘর তুললা বিয়া কইরা বউ আনবো। তার কৌতুকে হতভম্ব সরে গিয়ে ভয় ফুটে উঠল আমিরুল শাহর মুখমণ্ডলে। নাজিরের কি আনন্দ যে লাগছিল তখন। ইচ্ছে করছিল শরীর দুলিয়ে শব্দ করে হাসতে, কিন্তু পারল না। শেষমেশ হাসি চেপে রাখতে না পেরে বেরিয়ে এলো কাছারি ঘর থেকে। ছোট্ট চাচা সকালে এসে জিজ্ঞেস করলেন, তুই আবার কি কইছস? ভাইজান রে শান্তি ভাল লাগে না। নাজির সে কথা কোনো রূপ উত্তর না দিয়ে বসেছিল এক থালা ভাত নিয়ে। আপাতত বাড়িতে কর্তারা নেই। খাবার খেয়ে খামারের গরুগুলোকেও পানি বদলে ঘাস কেটে আনলো নাজির। সকালে উঠেই সব কয়টাকে ভুসি খাইয়েছে। গোয়ালে তার গরুর সংখ্যা 7টি, গাভী 4টা আর বাছুর 8 থেকে 9টি হবে। তাদের নতুন বাড়ির তার অপর পাশে এই বিশাল গোয়ালে কাজ শেষ করে বেরিয়ে এলো সে। পারভেজ উদাস হয়ে বসে আছে মাটির বারান্দার এক কোণে। নাজির লুঙ্গি ছেড়ে ঠিক মতো পরে জালে কাস্তে গুজে রাখতে রাখতে বলল, এমনি বই আসোস কেন হাকিম্মা? কুড়াল লই আমার পিছে পিছে আয়। পুকুর জমিতে তাল গাছটা ভাঙ্গে পড়ছে, কাটতে হইব। পারভেজ অনুভূত শূন্য কাঠের পুতুলের মতো উঠে ঘর থেকে বেরিয়ে এলো। কুড়াল হাঁটা ধরলো নাজিরের পিছু পিছু। তাদের জমিগুলো এলোমেলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দাদা এই জমিগুলো কিনেছিলেন যুদ্ধের সময় হিন্দুদের থেকে স্বল্প দামে। আগে এই এলাকায় হিন্দুদের বসবাস ছিল বেশি, তবে যুদ্ধের সময় ঘর ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষের কাছে তা বেচে দিয়েছিল তারা, যার অধিকাংশই কিনে নিয়েছিলেন তাদের দাদা সহ গ্রামের আরও কিছু বয়োজ্যেষ্ঠরা। পুবপাড়ার জমিতে সারি সারি তাল, আম, জাম, কাঁঠাল আর একটা শিমুল তুলার গাছ আছে। বৈশাখী বাতাসে গাছের তুলা সব ঝরে পড়েছে মাটিতে। কিছু বা মেঘের মতো উড়ে উড়ে গিয়েছে উদ্দেশ্যহীন গন্তব্যে। থেকে গাছ থেকে আম ছিঁড়ে হেলে পড়া নিম গাছের কাণ্ডে বসলো নাচের। খেতে খেতে আদেশের সুরে বলল, অলস মস্তিষ্কের শয়তানের কারখানা। কাম কর, মন ভালো থাকবো। গাছটা সাইজ করে কাট, এর দিয়ে একটা চৌকি বানাবো। তাল গাছ দিয়া? হ্যাঁ, আবার চৌকির পায়া ফাইটটা গেছে দেখলাম। বাড়ির পিছনে মেহগনি গাছটা ভালাই মোটা হয়েছে, এইটা কাটি। তোর বাপের গাছ ওইটা? কি সুন্দর আবদার, চুপ করে কাট। এইটা তো আমার বাপেরই। তোর মির্জাফর বাপ আমার বাপের ভাগের সম্পত্তি টেহা পয়সা এতগুলো বছর ধইরা ভোগ করে খাইতেছে। আর তুই তাল গাছের খোড়া দেশ, গোলামের পুত, গাছ কাট। লুঙ্গিটা কোমরে বেঁধে পরনের শার্ট খুলে জাম গাছের নিচে ডালে ঝুলিয়ে রেখে গাছ কাটায় মনোযোগ দিল পারভেজ। নাজির বলল, বাপ আর সমাজের ডর থেকে মাইশেগুলো এগিয়ে প্রেম ভালোবাসা না। প্রেম ভালোবাসা করতে হইলে বুকে দম থাকতে হয়, সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করার মতন সাহস থাকতে হয়, যে এরা তোর নাই। তুই বাপের পোশাক কুত্তা, হাত নাড়াইলে মায়ের ভয় পাস, খাওয়ান দিলে জিব্বা ভাইয়ের করস। নীতি নৈতিকতা বোধ তগ 2 ভাইয়ের মধ্যে নাই। তাই সব প্রেম ভালোবাসা তগ মতো মাইশের লাইকা না। ফটকামি ছাড়া সামিল ভাইয়ের লগে ব্যবসা বাণিজ্যে হাত দে, নইলে পরে আমাকে মতন অবস্থা হইব তোর ভবিষ্যৎ অসাদ গোলার। ব্যবসায় মন দিলে এমনি তোর বাপে ভালো মেয়ে দেখে তোর বিয়া দিয়ে দিব। করুণ দৃষ্টিতে মাথা তুলে তাকায় পারভেজ। সেই দৃষ্টি অবজ্ঞা করে নাজির বলল, ফাহমিদা তোর জন্য না, ওর বাপ দাদা আমাকে দাদারে ধান খেতে ফালায় মারছে। আমার বাপের এমন অবস্থা করছে, যদি বিয়া কইরাও ফালাস তবু সংসার করতে কখনো পারবি না। কেউ মায়না নেব না। শত্রু মায়া ঘরে তোলা অত সহজ না রে।
পারভেজ, আর তুললেও ঢাল হইয়া তার পাশে কখনো দাঁড়াইতে পারবি না, কারণ তোর সাহস নাই। তুই এটা কি কস? কয়দিন আগেই না তুই আমার পক্ষ নিছিলি? তোরে বাঁচানোর লাইগে নিছিলাম, তোর লাইগে সবসময় নেব নাকি? আমার শত্রুতা হ্যাগোবারের ব্যাডা মাসের লগে, মায়া মাসের লগে না। বেখেয়ালে ধারলো কুড়ালের একটা কোপ পড়লো আঙুলে, লেগে গেল। ক্ষত স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, তরতাজা রক্ত। অথচ পারভেজ আর্তনাদ করলো না একটুও, যেন এসবে ভীষণ অভ্যস্ত সে। নাজিরের চোখে তা ভালোভাবে পড়লো অশ্লীল এক গালি দিয়ে। এগিয়ে এলো সে, মাটি থেকে দুর্বা ঘাস তুলে হাতের মধ্যে ঘষে রস নির্গত করে তা লেপটে দিল ক্ষত স্থানে। হাত থেকে কুড়ালটা কেড়ে নিয়ে বলল, কোনো কামেন না, সর হারামজাদা।